ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন, বিবিসিকে প্রধান উপদেষ্টা। এবছর ভোট সম্ভব নয়, রয়টার্সকে নাহিদ। অর্ধেক কমছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কার্যকর হচ্ছে এপ্রিল থেকে। মাদক সেবন দেখে ফেলায় যশোরে একজনের 2 চোখ উপড়ে ফেলেছে সন্ত্রাসীরা। মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে দেনমোহর পাবেন বাদী, কুমিল্লায় পারিবারিক আদালতের ব্যতিক্রমী রায়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তার আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে কিনা। এছাড়া নির্বাচন কমিশনও ঠিক করে দেবে কে বা কারা নির্বাচনে অংশ নেবে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার শাসনামলকে ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মাঝে জাতীয় সংসদ নির্বাচন হবে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। এছাড়া নির্বাচন কমিশনও ঠিক করে দেবে কে বা কারা নির্বাচন করবে। বৃহস্পতিবার এসব তথ্য প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যাশা অনুযায়ী সংস্কার দ্রুত হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরও কয়েক মাস লাগতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আদালত আছে, আইন আছে, থানায় অভিযোগ করা যায়। বিবিসির প্রতিবেদকের কাছে অভিযোগ জানিয়ে বসে না থেকে থানায় যাওয়ার পরামর্শ দেন তিনি। সাবেক সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময়, তা সংস্কারের চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি গেল বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে ঠিকই আছে বলে মত দেন প্রধান উপদেষ্টা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবছর সংসদ নির্বাচন করা কঠিন হবে। সংবাদ মাধ্যমে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। আইন ও পুলিশ ব্যবস্থার সংস্কার ছাড়া নির্বাচন আয়োজনের পক্ষে তার দল নেই বলেও জানান নাহিদ ইসলাম। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে রাজনৈতিক ও আইনশৃঙ্খলার সংস্কারের মাধ্যমে 2025 সালের শেষে নির্বাচন হতে পারে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন রাজনৈতিক দল গঠনের পর নির্বাচন বিষয়ে রয়টার্সের মুখোমুখি হন নাহিদ ইসলাম। বলেন, নির্বাচনের আগে আইন ও পুলিশ ব্যবস্থা সহ প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার করে নির্বাচন দেয়া জরুরি। এক্ষেত্রে যদি আরও সময় লাগে, সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এছাড়া নাহিদ ইসলাম বলেন, সরকার যখনই নির্বাচন দেবে তার দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। তবে নির্বাচনের আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের উপর সব রাজনৈতিক দলের ঐক্যমতে পৌঁছানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে নির্বাচন চায় তার দল জাতীয় নাগরিক পার্টি। নাইম আহমেদ, 21 টেলিভিশন।
জুলাই গণহত্যার মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে অনুরোধ জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান বসনিয়া, কসোভো, রুয়ান্ডা, ইয়েমেন, সিরিয়া ও ইউক্রেন নিয়ে কাজ করেছেন। জুলাই গণহত্যার বিচারের জন্য ঢাকা কিভাবে হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে, সাক্ষাতে সেই বিষয়ে বিস্তারিত আলাপ হয়। বাংলাদেশের ন্যায় বিচার চাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও ভূমিকা এবং দায়িত্ব নিয়েও বৈঠকে আলোচনা হয়। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোর খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেকে নামিয়ে এনেছে জাতিসংঘ। প্রতি মাসে একজন রোহিঙ্গা নাগরিকের জন্য দেয়া অনুদান $12.50 থেকে কমিয়ে $6 করা হয়েছে। কার্যকর হচ্ছে এপ্রিল মাস থেকে। এ খবরে বিচলিত রোহিঙ্গারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় উখিয়া ও টেকনাফে 12 লাখের বেশি রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘ। প্রত্যেক রোহিঙ্গার জন্য প্রতি মাসে অনুদান আসে $12.50। হঠাৎ তহবিল সংকটের কারণ দেখিয়ে তা করা হচ্ছে $6। এমনিতেই $12.5 একজন রোহিঙ্গার ব্যয় সংকুলান হতো না। এখন $6 নেমে আসায় মারাত্মক অর্থ সংকটের আশঙ্কায় চিন্তিত রোহিঙ্গারা। $6 দিব লই আর তো কিভাবে আলাদা জীবন বাঁচাই বেশ চিন্তা করি। বাইরের বিরুদ্ধে গেলে একজনের ভিসা ফেরত দেয়, এক টাইমের ভিসা ফেরত দেয় 60 টাকা। তো 60 টাকা লইরে হানা হন্নান ইম্পসিবল। প্রত্যেক দিন একটা রিফিউজি 20 টাকার কাছাকাছি পাবে, আর 20 টাকা দিয়ে 3 বেলা খাবার কিভাবে ম্যানেজ করবে তারা? রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরতদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস ARSPH জানায়, সহায়তা অর্ধেকে কমিয়ে আনায় বেড়ে যাবে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। রোহিঙ্গা দেশত যাইবই পুরা ইন্টারন্যাশনাল কমিউনিটি তো আর কোনো এইটা জরুরত নইব। 2017 সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশে নির্যাতনে টিকতে না পেরে সীমান্ত পাড়ি দিয়ে টেকনাফ ও উখিয়ার কুতুপালংয়ে আশ্রয় নেয় 12 লাখের বেশি রোহিঙ্গা। পরে জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদের খাদ্য ও অন্যান্য সহায়তা দেয়া শুরু হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাদক সেবন দেখে ফেলায় যশোরের শহীদুল ইসলাম নামে এক ব্যক্তির 2 চোখ উপড়ে দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে শহরের বকচরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্ত্রী হাসনা বেগম জানান, শহীদুল পেশায় কৃষক। রাত 9টার দিকে তিনি বকচরের নয়ন প্লাস্টিক কারখানার পেছন দিয়ে যাওয়ার সময় 4-5 জনকে মাদক সেবন করতে দেখেন। এই অবস্থায় ওই সন্ত্রাসীরা শহীদুলকে বেদম মারধর করে। এক পর্যায়ে হাতের আঙুল দিয়ে তার 2 চোখ উপড়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়। এমার্জেন্সিতে খুব দ্রুতই অ্যাটেন্ড করি এবং তার অবস্থা খুব আশঙ্কাজনক অবস্থায় দেখায় তাকে চোখের ওয়ার্ডে শিফট করি এবং সেখান থেকে রোগীটাকে ঢাকা রেফার করা হয়। মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে দেনমোহর পাবেন বাদী, এমনই রায় দিয়েছেন কুমিল্লার পারিবারিক আদালত। আইনজীবীরা বলছেন, এই প্রথম দেনমোহর নিয়ে এমন ব্যতিক্রমধর্মী রায়। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2022 সালে কুমিল্লার চান্দিনার ইব্রাহিম খলিলের সাথে বিয়ে হয় একই উপজেলার সুমাইয়ার। বিয়ের সময় দেনমোহর ধরা হয় $2.5 লাখ টাকা। পরবর্তীতে সুমাইয়াকে তালাক দেন খলিল। পরে দেনমোহর ও ভরণ পোষণ চেয়ে পারিবারিক আদালতে মামলা করেন সুমাইয়া। শুনানি শেষে কুমিল্লার পারিবারিক আদালতের বিচারক শেখ সাদি রহমান এ মামলার রায় দেন। রায়ে মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে বাদীকে দেনমোহরের $2,62,000 টাকা দেওয়ার আদেশ দেওয়া হয়। আমরা সন্তুষ্ট। আদালত $3,50,000 টাকার একটা ডিগ্রি দিয়েছে। হ্যাঁ, $3,25,000 টাকা ডিগ্রি দিয়েছে এবং আমাদেরকে সময় দিয়েছে 15 দিনের মতো। এর মধ্যে আমরা ডিগ্রিজারি মোকদ্দমা করবো টাকার জন্য তাড়াতাড়ি। 15 দিন পরে গিয়ে আমরা ডিগ্রিজারির জন্য মোকদ্দমা করবো। আইনজীবীরা বলছেন, অবহেলিত নারী সমাজের জন্য এটি যুগান্তকারী রায়। এই ধরনের যুগান্তকারী রায় যদি দেয় তাহলে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। বিশেষ করে যাদের স্ত্রী, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, বিভিন্ন তাদের হয়রানি করা হচ্ছে এবং ভরণ পোষণ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তারা এই বিষয়টা নিয়ে অনেক সচেতন হবেন। এবং এই রায় যদি যত দ্রুত কার্যকর করা যায় তাহলে সেই নারী তার অধিকার ফিরে পাবে এবং ভবিষ্যতেও
নারী সমাজ তাদের অধিকার ফিরে পেতে, আদালতের দ্বারস্থ হতে, বিচার পেতে তারা উৎসাহিত। 15 কার্য দিবসের মধ্যে নির্দিষ্ট টাকা পরিশোধ করারও আদেশ দিয়েছে আদালত। খুরশিদ আলম, টেক্স রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। যুক্তরাষ্ট্র সরে আসলেও ইউক্রেনের পাশে ইউরোপের 20টি দেশ, সতর্ক করল রাশিয়া। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চের রায় ঘোষণা করে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 2009 সালের 26 অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুদক। অভিযোগে বলা হয়, টঙ্গীতে 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন 20,41,25,843 টাকা নেন। সিঙ্গাপুরে এ টাকা লেনদেন হয়। এ টাকার মধ্যে তারেক রহমান ক্রেডিট কার্ডের মাধ্যমে 3,78,00,000 টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ডাদেশ দেয় বিচারিক আদালত। পরে তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। হাইকোর্টে এসে তারেক রহমানের খালাসের রায় বাতিল হয়ে যায়, আর সাজা বহাল থাকে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। তবে আইনি লড়াই চালিয়ে যান গিয়াসউদ্দিন আল মামুন। আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসেবে তারেক রহমানও খালাসের সুবিধা পাবেন বলে জানান আইনজীবীরা। হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই। সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে, কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। দুদকের আইনজীবী জানান, এই মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বেসিসটা হচ্ছে যে লিগ্যাল ফর্মালিটিস যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলা সঠিকভাবে ফলো করা হয়নি। এইটা হচ্ছে প্রধান কারণ। আর তাছাড়া টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই। তারেক রহমানের বিরুদ্ধে আর একটি মামলা আছে বলে জানান আইনজীবী। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থান হঠাৎ করে আবির্ভূত হয়নি। 5 আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ বলে কূটনীতিকদের জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, 5 আগস্টের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রপন্থী দলগুলো। মাহিলা ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল সামি। কূটনীতিকদের সম্মানে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইফতারের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ইফতার অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন দেশের কূটনীতিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপি মহাসচিব। বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ হয়েছে 5 আগস্ট। Today, I express my sincere gratitude to the Almighty Allah for granting us the opportunity to breathe freely and sit together in a fascist-free Bangladesh after a long 15 years. The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. এর আগে বিকেলে মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী দাবি করেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। আজকে যদি আইনি শাসন নিশ্চিত থাকতো, তাহলে কে চোর কে ডাকাত এটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া। এর জন্য তো আছে আদালত, পুলিশ গ্রেফতার করবে, আদালত বিচার করবে। মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন? সরকারের উপদেষ্টারা বিএনপিকে সহ্য করতে পারছে না বলেও অভিযোগ করেন রিজভী। বিএনপির কথা শুনলে করে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টারা গোস্বা হন। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এ.কে.এম. রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন রাজুকের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ আলম মুস্তফা। বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের চেয়ারম্যান খান আখতারুজ্জামান, মিজানুর রহমান ও ওমর ফারুক। পরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন লায়ন ফারহানা বক্স, ফারহানা নাজ সুধা ও ফেরদৌস হোসেন সহ অনেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল ধরতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোগীদের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগে অর্ধশতাধিক দালালকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই শেষে সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদের সাজা ও জরিমানা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্য ও নজরদারিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় যৌথ বাহিনী। হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড ও প্যাথোলজি বিভাগ থেকে ওই অভিযানে নারী সদস্যসহ দালাল চক্র আটক করা হয়। এই দালাল চক্রটি কৌশলে রোগীদের প্রতারণার মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছিল বলে অভিযোগ পাওয়া যায়। তাদের সিট ভাড়া 400-500 টাকা দিতে হয়, টাকা দিলে সিট আছে, আনাইলে আমাদের ভূগোল আসবে না। গোয়েন্দা নজরদারিতে রাখার পর অর্ধশতাধিক দালাল আটক করে যৌথ বাহিনী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন, বিবিসিকে প্রধান উপদেষ্টা। এবছর ভোট সম্ভব নয়, রয়টার্সকে নাহি। অর্ধেক কমছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কার্যকর হচ্ছে এপ্রিল থেকে। মাদক সেবন দেখে ফেলায় যশোরে একজনের 2 চোখ উপড়ে ফেলেছে সন্ত্রাসীরা। মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে দেনমোহর পাবেন বাদী, কুমিল্লায় পারিবারিক আদালতের ব্যতিক্রমী রায়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে। আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21tv online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে থাকুন।